এক্সাম্পলারি শাস্তি, একটা উদাহরণমূলক শাস্তি হয়নি বলে আমাদের সমাজটা একটা নিকৃষ্ট জায়গায় চলে আসে। তারপর শুনলাম সাধুটা রাত্রিবেলা এরকম কুকর্ম করে, সেটা আমি বিশ্বাস করতে চাইছি, যেটা দেখবো সেটা তো আমাকে মানতেই হবে সেইটুকু। আর মুসলিম 100টা ভোট আছে, ঠিক আছে, তারা কিভাবে রয়েছে একটা এরকম ঘরে 20 জন, মানে জন্তুর মতো, জন্তু জানোয়ারও ওইভাবে থাকবে না, তারা বেরিয়ে গিয়ে রাস্তায় শোবে, ওই অবস্থা, ওইভাবে তারা জীবন ধারণ করে, তখন শেষ হবে। আর অভয়ার পরে তো মেয়েরা কি করে ডিউটি করে তাও জানি না, ডিউটিতে গিয়ে রাত্রিবেলা টুকরো হয়ে গেল একটা মেয়ে অর্থোপেডিক থিয়েটারে। আমি পুরো ঘটনাটা মোটামুটি জাজ করতে পেরেছি, এখন উইদাউট এভিডেন্স আমি ক্যামেরার সামনে বলতে পারবো না, পেলে নিচ্ছে। কিন্তু এটা বুঝতে পেরেছে এই 1-1.5 হাজার টাকায় তো মাছের মুখ দেখা যাবে না, না মাছ মাংস তো খেতে পারবে না তারা, এই মাছ মাংস খেতে দেবে না বলছে। 1,000 টাকায় কি হয়, তার চেয়ে একটু বাড়লে ভালো হলো। ওটা একটা দারুণ অ্যানাউন্সমেন্ট। যে জাতিটা বিকিয়ে গেছে তাদের আরোই বিক্রি করে দাও, পরে তাদের এডুকেট করো। এই 5 বছর ধরে ভাতা দিয়ে দিয়ে সে তো কালীঘাটের মন্দিরের সামনে বসে থাকলে 1,000 করে খিচুড়ি পাওয়া যায়। সাধু হয়ে গেলে তো, মিশন হয়ে গেলেও তো তুমি খেতে পারো, একটু পরীক্ষা দিয়ে যদি সাধু অপেক্ষা করে আনো, খিচুড়ি ভাত খাও, সেদ্ধ ভাত খাও। ইফ ইউ এগ্রি উইথ দ্যাট, তাহলে আমার কিছু বলার নেই। যে একটা মেয়েকে যখন আক্রমণ করেছে, তার হাতে কিছু নেই যে একটা ফ্ল্যাশ করা, অ্যালার্ম বাজানোর মতো কিছু নেই, ওই প্রভাবটা পড়া উচিত, ওটুকু লোকের ভাবা উচিত। আর যদি সে প্রভাব না পড়ে, তাহলে আমরা ঠিক যেরকম জন্তু সেই রকম লাঠিটাই আমরা আবার খাবো। ঠিক সেই পাপের প্রায়শ্চিত্ত আমাদের কর্মফলের মধ্যে দিয়ে প্রতিফলিত হবে। নমস্কার দর্শক বন্ধুরা, 2026-এর বিধানসভা নির্বাচনের প্রথম দফা যে ভোট, সেটা নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে এবং স্বভাবতই এখন প্রহরগণা শুরু হচ্ছে দ্বিতীয় দফার জন্য। এরপরে আমাদের অপেক্ষা সেই বিশেষ দিন 4 মে, কারণ 4 মে আমরা প্রত্যেকেই জানি যে ভোটের রেজাল্ট। আমাদের প্রশ্ন হচ্ছে যে আজকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি যে সাংবাদিক সম্মেলন করেছেন, সেখানে তিনি বলেছেন যে প্রথম দফার যে ভোট হয়েছে তার মধ্যে 110টি আসন পাচ্ছে বিজেপি। অন্যদিকে কোন একটি সভা থেকে তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে তারা এবারে বিপুল পরিমাণ মেজরিটি নিয়ে ক্ষমতায় আবার ফিরছেন। তো স্বভাবতই আমাদের মধ্যে একটা প্রশ্ন জাগছে যে কে ফিরছেন ক্ষমতায়, বাংলার মসনদে পুনরায় কে বসবে। এই মুহূর্তে আমাদের মধ্যে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর রজত শুভ্র বন্দ্যোপাধ্যায়। স্যার নমস্কার, প্রথমেই আপনাকে ইমেজ বেঙ্গলে স্বাগত। নমস্কার স্যার, ভোট যুদ্ধের একদম ঠিক আমরা মাঝামাঝি অবস্থায় প্রথম দফা নির্বাচন হয়ে যাবার পর একটা দিক আমরা দেখেছি যে একটা বিপুল পরিমাণ ভোট পড়েছে, যে পরিমাণ ভোট পড়েছে 92%, এটা একটা ঐতিহাসিক ভোট যেটা আমরা জানতে পেরেছি। কিন্তু আমাদের একটা প্রশ্ন পাশাপাশি আসছে যে কে আসতে পারেন এবারে ক্ষমতায়, কি সম্ভাবনা তৈরি হচ্ছে, আপনি কি বলবেন? আমি কালকে অবভিয়াসলি, আমি তো এখন একটুখানি পলিটিক্সের সঙ্গে ঢুকেই আছি, ওতপ্রোতভাবে জড়িতও হয়ে পড়েছি বলা যেতে পারে। আমি বিভিন্ন প্রার্থীদের সঙ্গে ঘুরছি, যারা যারা আমায় ডাকছেন তাদের জন্য যা পাচ্ছি গলা ফাটিয়ে চেঁচাচ্ছি। এখন আমি তো সায়েন্সের লোক, তো আমার জিনিসটা অ্যাপ্রোচটাই সায়েন্টিফিক। এই প্রথম এইভাবে ইন্টেন্সলি ইলেকশনের সঙ্গে এই আমার প্রথম এক্সপিরিয়েন্স। 90%+ ভোট পড়েছে, যেটা নাকি রেকর্ড। এই ভোট তখনই লোকে দেবে যে ধরুন ডেসপারেট সিচুয়েশন, তার মানে কি 100টার মধ্যে 90টা লোক গিয়ে ভোট দিচ্ছে। এই হাই পার্সেন্টেজে দুটো হতে পারে, এক হচ্ছে একটা সামনে যে মানুষটা রয়েছে তাকে প্রচন্ড ঘৃণা করি, ওর বিরুদ্ধে গিয়ে ভোট দেবো, বা আরেকজনকে খুব ভালোবাসি, ওকে ভোট দেবো। আমার মনে হয় এই দুটোই কাজ করে সব সময়, এই ব্যালেন্সিং ফ্যাক্টর, ঘৃণা ভালোবাসা, ঘৃণা ভালোবাসা, রাগ ভালোবাসা, তার মধ্যে ভয়টা উপর থেকে রয়েছে। এবার আমি দেখলাম যে এত ভোট যখন পড়েছে, কারণ তৃণমূলরা চুরি করতে অভ্যস্ত। একটা জিনিস তো খুব স্ট্রেট, ওরা চোর। তৃণমূল যে করে ভাই চোর, কোনো না কোনো ভাবে সে চোর, কোনো না কোনো ভাবে সে করাপ্ট। দ্যাট ইজ অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। এইখানে বোঝা গেল যে ওরা যে সার নিয়ে তো ভয় পাচ্ছে। আরে ভয় পাওয়ার কি আছে, তুমি খুন করবে, রাহাজানি করবে, অন্যান্য নোংরামি গুলো করবে, আর আমি তোমাকে তাহলে তিথি দেখে ধরবো যে আজকে অষ্টমী আছে, তুমি অঞ্জলি দেবে, আজকে তুমি অ্যারেস্ট হবে না, ইমিডিয়েট অ্যারেস্ট হবে, ইমিডিয়েট ধরার কথা। এইটাই তো আমরা করিনি এতদিন। এক্সাম্পলারি শাস্তি, একটা উদাহরণমূলক শাস্তি হয়নি বলে আমাদের সমাজটা একটা নিকৃষ্ট জায়গায় চলে আসে। স্যার, আপনি একটু আইপ্যাক এর কথা বলছিলেন যে আমরা দেখলাম যে কিছুদিন আগে পর্যন্ত আইপ্যাক তো তৃণমূলের সঙ্গে যুক্ত ছিলেন এবং অনেকগুলো নির্বাচন তারা পেরিয়েছেন। হঠাৎ করে যে ঘটনা ঘটেছে, তো আইপ্যাক এর আমরা পুরনো সেই কথাগুলোতে আবারও ফিরছি না। তো এখন আইপ্যাক
আইপ্যাকের সঙ্গে যে তৃণমূলের যে সম্পর্ক সেটা কিছুটা একটা স্তব্ধ জায়গায় রয়েছে, মানে এটা কি সত্যি না এটাও একটা গিমিক? আপনি কি বলবেন? গিরিশ তুমি এখন এখন নেমে গেছে। আমি আমি এইটুকু ভরসা তো করতে হবে, তাহলে এইবার যদি আমি শুনি যে আমি এরকম দেখছি যে একটা সাধুকে এতদিন ধরে দেখছি, তারপর শুনলাম সাধুটা রাত্রিবেলা এরকম কুকর্ম করে, সেটা আমি বিশ্বাস করতে পারছি। যেটা দেখবো সেটা তো আমাকে মানতেই হবে সেইটুকু। মোদিজির যা বডি ল্যাঙ্গুয়েজ দেখেছি আমি, অমিত শাহজি তার বডি ল্যাঙ্গুয়েজ দেখেছি, এবার তো কাছ থেকে দেখলাম, টিভিতে যোগীজিকে দেখলাম, হেমন্ত শর্মাজি, এরা সব টপ নচ লোক। আইপ্যাকের সঙ্গে এখন সম্পর্কটা তোটেনি, এই ভয়টা কেটে গেছে বলে পুলিশ ধরছে, আস্তে আস্তে ইডি আসছে, তারপরে রেড হচ্ছে, সিবিআই আস্তে আস্তে ধরবে, এগুলো ধরেও কোনো কাজ হতো না। অভয় অবধি দেখেছি ইডি সিবিআই, শেষ অব্দি গিয়ে ঠিক যেন ফলটা হলো না। ম্যাচটা হারি বলতে পারবো, ড্রও বলতে পারবো না, হেরেই গেলাম ম্যাচটা। এইবার কিন্তু দেখছি যে ইডি আইপ্যাককে যে ধরেছে তালা বন্ধ হয়ে গেছে। কারণ আইপ্যাক কি করছিল, একটা সংস্থা সে ভোটের গাইডেন্স দিতেই পারে, কিন্তু ব্যুরোক্র্যাটসের ফাইল ওর কাছে কি করে যাবে, ওটা তো নবান্ন। এইটা আর তৃণমূলের তো একটা কালচার, যাকে তাকে যা এরা যে দেশের সুরক্ষা সেটা বিশ্বাস করে না। এক সাংসদ ভদ্রমহিলা আছেন, উনি নাকি পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছেন দুবাইতে, পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছে মানে কোথাও, বলছে কি প্রিন্টিং মেশিন নেই বলে নাকি পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছে। এটা জোক, এটা জোক। এটা প্রিন্টিং মেশিন নেই ভাই, রাস্তার উল্টো দিকে হয়, পাসওয়ার্ড দেয় কেউ, ন্যাশনাল পাসওয়ার্ড। আর আশ্চর্য ভাবে সেই ভদ্রমহিলা আবার এমপির টিকিট নিয়ে এমপি হয়ে গেছে। এটা আমাদের দেশ। তবে এই মকারিটা এবার বন্ধ হবে। এবার নড়ে চড়ে বসছে অনেক রকম বুদ্ধিমান লোকেরা, যারা রিয়েল বুদ্ধিজীবী না, ফালতু বুদ্ধিজীবী না, যারা বুদ্ধিমান লোকেরা, যারা প্রপার প্রফেশনাল, তারা সব মার্কেটে নেমে ভালোভাবে জিনিসটা স্টাডি করেছেন আমার দৃঢ় বিশ্বাস। এবং দিল্লি আজকে জানে কোথায় কি হচ্ছে, অ্যাপ্রোপ্রিয়েট স্টেপস নেওয়া হচ্ছে। তবুও আমি বলবো আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট খুব ভদ্র এবং ভালো, তারা আইন মেনে থাকে, দুম করে প্রেসিডেন্ট রুল করে না, দুম করে অ্যারেস্ট করতে চায় না। কিন্তু এবার ভোটের আগে ওই যে সেটগুলো করে দিয়েছে, আইপ্যাক ইজ নিডেড ফর টিএমসি ফর সার্ভাইভাল, বাট আইপ্যাক শুড বি ব্যান্ড বিকজ ওরা দেশের ন্যাশনাল সিকিউরিটি পলিটিক্সের মধ্যে ঢুকে ব্রিচ করছে। স্যার, কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনি এই যে মুসলিম সম্প্রদায়ের একটা কথা বললেন, তো মুসলিম সম্প্রদায়ের তো একটা বিরাট ভোট রয়েছে, বিরাট ভোট ব্যাংক রয়েছে, তো সেই ভোটটা তো আমরা জানি যে টিএমসি জয়ের সঙ্গে একটা বিশাল জায়গা রয়েছে। তাহলে আপনি কি মনে করেন না যে মানে আবার যদি ক্ষমতায় ফেরে তৃণমূল কংগ্রেস, তাহলে মুসলিম ভোট ব্যাংক তো তৃণমূলের সঙ্গে থাকবে, তাহলে কোন জায়গাটা থেকে আপনার মনে হয় যে প্রভাব পড়তে পারে? হ্যাঁ, অবশ্য থাকবে, কিন্তু আমার মনে হয় বিজেপি যেভাবে বুঝিয়েছে ব্যাপারটা, যে একটা আমি শুভেন্দুবাবুর একটা কোট ইউজ করছি, ফট করে উনি মজা করে তো বলেছেন, কিন্তু আই লাইক ইট। বলছে আপনারা তেজপাতা, দুধেল গাই। তো প্রথম কথাটা অপমানজনক ব্যাপার, যে আমাকে দুধেল গাই বলে ভাই আমার তো খুব খারাপ লাগে। হ্যাঁ, তো দুধেল গাই বলে উনি অপমান করেছেন, এনি টাইম অপমান করেন। ওরা হয়তো তার থ্রেশহোল্ডের নিচে, ওরা বুঝতে পারেনি, এখন ওরা বুঝতে পেরেছে। ও বলছিল আপনি তেজপাতা, আপনাদের তরকারিতে দেয় খায় না, রান্নায় দেয় আপনাদের খায় না, খাওয়ার পরে ফেলে দেয়। এটা দারুণ, অ্যান্ড দ্যাট হ্যাজ অ্যাকচুয়ালি হ্যাপেন্ড। কারণ মুসলিম 100টা ভোট আছে, ঠিক আছে, তারা কিভাবে রয়েছে একটা এরকম ঘরে 20 জন, মানে জন্তুর মতো, জন্তু জানোয়ারও ওইভাবে থাকবে না, তারা বেরিয়ে গিয়ে রাস্তায় শোবে, ওই অবস্থা, ওইভাবে তারা জীবন ধারণ করে। ওদেরও বোঝা উচিত যে শুধু শুধু একে ভোট দিয়ে কোনো লাভ নেই। অ্যাকচুয়ালি আমি ক্যাম্পেইনটা যদি আরো আগে থেকে করতাম, আমি যেটা বলতে চাইবো মুসলিম ভাইদের, আমি ক্ষমা চাই নিয়ে বলবো আমি ইসলামোফোবিক, যারা অ্যাগ্রেসিভ ইসলাম তাদের জন্য আমি ইসলামোফোবিক। কিন্তু তোমরা যদি এদেশে থাকো আমার কোনো আপত্তি নেই, কিন্তু যে ধর্মটা তুমি পালন করছো তুমি তোমার মতো করো, আমি আমার মতো করি। বাস ট্রাম ভাঙতে পারবে না, জ্বালাতে পারবে না, স্টোন পেল্টিং, ট্রেনে মারছো, এগুলো কারা করছে, ওই জন্য আমি ইসলামোফোবিক। এইটা তো বন্ধ করতে হবে। কিন্তু ওরা যদি মেনে নেয় যে ওরাও তো ভাতাটা পাচ্ছে, অন্নপূর্ণা যোজনা কি মুসলিমরা পাচ্ছে, ওরা তো আয়ুষ্মান ভারত পাবে না? পাবে যারা ভোটার। হ্যাঁ, রোহিঙ্গাদের ব্যাপারটা আলাদা ভাই, দেশ এখন ভূমির লড়াই হয়ে গেছে। আমাদের 12 কোটি লোক এখানে, 10টা 12 কোটি ওয়েস্ট বেঙ্গলে, সারা দেশে 140 কোটি, হয়তো 150 কোটি লোক, এখন আমাদের ভূমির প্রবলেম হয়ে গেছে। আর যারা বলবে যে ওদের অ্যাবজর্ব করা উচিত, তাদের আমি বলবো ভাই আপনার ফ্ল্যাটে আপনি 4টে করে রোহিঙ্গা রাখুন। আমি ইংল্যান্ডে তাই বলেছি, আমি তাই বলেছি। আর তারপরে আমি যেটা এক্সাম্পলটা দিয়েছি, আমার হঠাৎ মাথায় একদিন আসলো, বিরাট পার্টিতে অনেক সময় শুনি এটা করা উচিত, ওটা করা উচিত। বললাম ভাই তোরা রাখ না, দুটো করে ছেলে মেয়ে, সত্যি তো ওদের কি কষ্ট, ওদের কেউ দেখে না, ওদের খেতে দেয় না, ওদের সবকিছু, ওরা জিহাদ জিহাদ, এত জিহাদ করতে হবে কেন? তুই এক কাজ কর, দুটো নিয়ে নি, তখন তো চুপ। তুই জন্তু জানোয়ার ভালোবাসিস? হ্যাঁ ভালোবাসিস, দুটো কুকুর নিবি? হ্যাঁ নেবো। খরগোশ নিবি? নেবো। বেড়াল নিবি? নেবো। দুটো কেউটে আছে নিবি? তখন চুপ।
কেউটা কেন নিবি না? আমি দাঁত ভেঙে দেবো। ভাবো যে চালাকি করছিস তো, দাঁতটা তো গজি যাবে। ওইটাই তো পয়েন্ট। কেউটের দাঁত ভেঙে আমি তোমায় দিলাম, 6 মাস বাদে দে উইল রিগ্রো দ্য টিথ। ওয়ান ফাইন মর্নিং তুমি যখন চাটা খাওয়া যায় এফেক্ট করে দেবে। ওটা স্বভাব। ভগবানও তোর ওইভাবে বাড়ি ছিল, জঙ্গলে থাক, আমি কেউটে ডিস্ট্রয় করতে বলছি না, কিন্তু ঘরে কি কেউ নেয়? তুমি যদি কেউটে ঘরে নাও, আমি রোহিঙ্গাদের বলেছে এসে ইন্ডিয়াতে থাক। রাম মন্দির ভাঙবে, মা দুর্গার মূর্তিতে ঢিল মারবে, সরস্বতী পুজো হতে দেবে না, মা কালীকে ভেঙে নিয়ে যেতে হবে, গলা ভেঙে প্রিজন ভ্যানে যেতে হবে, এটা হতে দেবো না। আমি সনাতনী, আমার মধ্যে সনাতনী ধর্ম জিনিসটা ক্লিক করেছে। আমার দাদা মহাশয় স্বাধীনতা সংগ্রামী ছিলেন, কানাইলাল চট্টোপাধ্যায়, ইতিহাসের পাতায় ছোট করে হলেও নাম আছে। উনি একদম যেভাবে গোপাল পাঠার মতো, আমার দাদু ছিলেন চ্যাটার্জি, গোপাল পাঠা ছিলেন মুখার্জি, ওরা একসঙ্গে যেভাবে খাড়া ধরে দেশটাকে রক্ষা করেছে, শ্যামাপ্রসাদ মুখার্জির মতো লোক এই গণেশ মুখার্জি রোডের কাছাকাছি জন্মেছিলেন, আশুতোষ মুখার্জি জন্মেছে। আমি কোনো মতেই আমার ভূমির সঙ্গে কম্প্রোমাইজ করতে রাজি নই ভাই। যদি ওটা আপনি বলেন যে আপনার এটা রাজি হওয়াটা উচিত, তাহলে আমি আপনাকে বলবো আমার দুটো লোক খেতে পায় না রাস্তায়, ওদের নিয়ে আপনি আপনার লিভিং রুমে শুতে দিন প্লিজ। আপনি যদি দেন আমি তাহলে রাজি। প্রথম দফার ভোট তো শান্তিপূর্ণ হলো, যেটা আমরা একদম স্পষ্ট বুঝতে পেরেছি। দুই একটা মারামারি, ছোটখাটো দুই একটা একেবারে বিক্ষিপ্ত ঘটনা ছাড়া। কিন্তু প্রশ্ন হচ্ছে যে দ্বিতীয় দফার ভোট, এই দ্বিতীয় দফার ভোট নিয়ে আপনার অবজারভেশনটা কি? আমার অবজারভেশন হচ্ছে, যেটা হয় অনেক সময়, ধরুন দুটো বন্ধু আছে যারা হয়তো ভোট দেবো না, থাক আমি সিনেমা দেখতে যাবো, আমি একটু মাংস ভাত খেয়ে শুয়ে থাকবো, লেট মি রিল্যাক্স, টিভিটা দেখবো, ছুটির দিন মতো করে নিয়ে নেয়। আমার মনে হচ্ছে এরা এজে ছিল তো, ওই যেহেতু ওখানে অত ভোট পড়ে গেছে, ক্রাইসিসটা সবাই জানে, এটা হচ্ছে মুখ ফিরিয়ে নেওয়া, যে ওইদিকে একটা ছোট ছোট আগুন জ্বলছে, দূর ওর ঘরে জ্বলছে, আমার ঘরে জ্বলছে না, কিন্তু দ্যাট ইজ নট রাইট। ওই আগুনটা ঢুকবে আমার ঘরে। কিন্তু এখন ওরা দেখছে যে লোক রিয়াক্ট করছে, আর এই খবরও পেয়েছে যে অনেক লোক বালতি নিয়ে এসে ছুটে আগুনটায় জল পেরেছে, এবার সে কিন্তু সকালবেলা বালতিটা নিয়ে আগুনটা নেভাবে। দ্যাট ইজ এ ভোট বাক্সের ফলাফলে কার দিকে পাল্লাটা ভারী থাকছে, বিজেপি না তৃণমূল? তবে ব্যাপারটা অত সোজা না যে ভোট পড়েছে মানেই বিজেপি জিতে গেছে, এত সোজা নয়। কারণ তৃণমূলের উপর যে ঘৃণাটা আমি দেখেছি জেনারেল লেভেলে, 100 জনকে বললে 90 জনই তিত বিরক্ত। বাড়িতে যারা আসে, কাজ করে, আমাদের সঙ্গে থাকে, হেল্প করে, ড্রাইভার, গাড়ি চালায়, প্রত্যেকে তিত বিরক্ত সবাই দিক দিয়ে। আর্টিস্টরা বিরক্ত, মিউজিশিয়ানসরা বিরক্ত, ব্যবসায়ীরা বিরক্ত, বাইরে থেকে কোনো ইনভেস্টমেন্ট নেই, ডাক্তাররা বিরক্ত, যারা গভর্নমেন্ট সার্ভিস করে, এনআরএস, চিত্তরঞ্জন, এসব জায়গায় মানে মানুষ মানে রুটির জন্য ডাক্তারি করছে আর প্রাণ বাঁচাতে রুগীরা আসছে, এরকম একটা সিস্টেম হয়েছে। সেটা তো হওয়া উচিত নয়। আমি তো ইংল্যান্ডে প্র্যাকটিস করতাম, আমার তো ভালো লাগতো, আই ইউজড টু লাভ গোয়িং টু ওয়ার্ক, তাই না? মাই গড, তারাও ঘড়ি দেখছে ডিউটিটা কখন শেষ হবে। আর অভয়ার পরে তো মেয়েরা কি করে ডিউটি করে তাও জানি না। ডিউটিতে গিয়ে রাত্রিবেলা টুকরো হয়ে গেল একটা মেয়ে অর্থোপেডিক থিয়েটারে। আমি পুরো ঘটনাটা মোটামুটি জাজ করতে পেরেছি। এখন উইদাউট এভিডেন্স আমি ক্যামেরার সামনে বলতে পারবো না। এটা নিয়ে ওই যে খেলা হবে বলে না, ওই খেলাটা আমি শুরু করবো। ওর খেলাটা শেষ হোক, তারপর আমি, ওই ওয়ার্ল্ড কাপ আসছে জুন থেকে আমার খেলাও শুরু হয়। ওদিকে ওয়ার্ল্ড কাপ, এদিকে অভয়ার খেলাটা। এখন আমি এইটুকুই ওয়ার্নিং দিয়ে রাখলাম, হয়তো আমি খেলাটা হেরে যাবো, কিন্তু খেলাটা আমি শুরু করবো। আমি জানি কি হয়েছিল সে রাত্রে, অনেকটা আমি ধরে ফেলেছি, জানি মানে আমি তো ছিলাম না, কিন্তু আমি একটা গেস করেছি যে এইরকম ধরনের একটা কিছু হয়তো হয়ে রয়েছে, সেইটা নিয়ে ব্যবস্থা নেব। যে 1500 থেকে 3000 হয়ে গেছে, তাহলে বছরে 18 থেকে 36,000 হয়ে গেছে, সেটা তো ক্লিয়ার একদম। তারা যদি লোভী হয়, তাদের যদি কোনো নিজস্ব প্রিন্সিপাল যদি না থাকে, নিজস্ব আদর্শ যদি তাদের কিছু না থাকে, তাহলে তো মানে তারা ভিখারি। তো যে ভাতা নেয় ভাই সে ভিখারি। তো যে ভিখারি হাত পেতেছে, সে তো আমি 1 টাকা দিচ্ছি, আপনি 2 টাকা দিচ্ছেন, অবভিয়াসলি সে ভিখারিটা আপনার থেকে নেবে, পারলে দুটোই নেবে। তো ভিখারি ওরা চেঞ্জ করে যাবে, ওরা ভোট দেবে ওই কারণে। আর বিশেষ করে এই যে শেষ মুহূর্তে অমিত শাহজি আর মোদীজি বলে দিলেন যে 3000 করে, এই আজকে অনেক স্কিম গুলো বলছিলেন, আমি ওই ভিড়ের মধ্যে, রোদ্রের মধ্যে ঠিক ধরতে পারিনি, কিন্তু আমার শুনেই মনে হলো খুব সুন্দর স্কিম কিছু দিচ্ছেন। সেইখানে তো তারা তো এমনিতে বিক্রি হয়েছিল এতদিন, তাই না? তারা আবার বিক্রি হয়ে যাবে, উল্টো বিক্রি হয়ে যাবে। ওই হাটে বিক্রি হয়েছিল, এখন এই হাটে বিক্রি হবে, তারা ভোট দেবে। আর বাকি যদি কারোর টাকাটা, হয়তো অনেক মানুষই অভাবী, বেশিরভাগ লোকই এখন আমাদের দেশের বিলো প্রপার্টি লেভেলে রয়েছে আমার মনে হয়, বা স্ট্রাগলিং, তারা কিছু টাকা পেলে নিচ্ছে। কিন্তু এটা বুঝতে পেরেছে এই 1-1.5 হাজার টাকায় তো মাছের মুখ দেখা যাবে না, না মাছ মাংস তো খেতে পারবে না তারা। এই মাছ মাংস খেতে দেবে না বলছে, 1000 টাকায় কি হয়, তার চেয়ে একটু বাড়লে ভালো হলো। ওটা একটা দারুণ অ্যানাউন্সমেন্ট।
কারণ যে জাতিটা বিকিয়েই গেছে তাদের আরোই বিক্রি করে দাও, পরে তাদের এডুকেট করো। এই 5 বছর ধরে আমি যদি কোনো দায়িত্ব পাই, আমি ওই সচেতনতাটা ঢোকাবো মাথায়, যে তুমি একটু সচেতন হও, একটু কনসিয়াস হও যে তুমি কি করছো। ভবিষ্যৎ ঠিক ছেলে মেয়েকে যেভাবে বলেছি আমি সবাইকে বলবো, তুমি এরকম এখানে ওখানে হাত পেতে তারপরে কিছুদিন বাদে বেকার হয়ে সেও যখন তাড়িয়ে দেবে, গভর্নমেন্ট চেঞ্জ হলে এটা বন্ধ হয়ে গেল, তখন তুমি কি করবে? তুমি নিজেকে এই যে চান্স পেয়েছো, 3,000 টাকা করে মাসে পাচ্ছ, আমি মেয়েদের বলবো তোমরা এবার তৈরি হও, 3,000 টাকা নাও, নিয়ে তৈরি হও আর একটু বেটারমেন্টে। 36-এ জীবন চলবে না, বছরে 36-এ বছরে কয়েক লক্ষ টাকা, 12 লাখ টাকা মিনিমাম না হলে এখন মানে এমনি সাধারণ সংসার বোধহয় চালানো মুশকিল আমার মনে হয়। তো সেইখানে আমি ওদের ওইটা এডুকেট করবো যে ওই গোলটা অ্যাচিভ করো। যারা আর একটু ভালো পারফর্মার তারা বাইরে যাবে, পড়াশোনা করবে, সে খরচাটা আসবে কোত্থেকে? ভাতা দিয়ে দিয়ে সে তো কালীঘাটের মন্দিরের সামনে বসে থাকলে 1,000 করে খিচুড়ি পাওয়া যায়। সাধু হয়ে গেলে তো, মিশন হয়ে গেলেও তো তুমি খেতে পারো, একটু পরীক্ষা দিয়ে যদি সাধু অপেক্ষা করে আনো, খিচুড়ি ভাত খাও, সেদ্ধ ভাত খাও। ইফ ইউ এগ্রি উইথ দ্যাট, তাহলে আমার কিছু বলার নেই। কিন্তু আমি সচেতনতা আনবো, এতে তোমার চলবে না ভাই। একটা ভালো জামা পরতে কার না ইচ্ছে করে, একটা ভালো ঘড়ি পরতে কার না ইচ্ছে করে? সেটার জন্য নিজেকে তৈরি করো, ভুলে যেও না। দুয়ারে মদ ছেড়ে দাও, মদ কিনে খাও নিজের পয়সায়, দামি কি ওয়াইন হুইস্কি, যা আমি ড্রিঙ্ক করি না বাই দ্য ওয়ে, আমার কোনো এক্সপিরিয়েন্স নেই ড্রিঙ্কিং এর, যেটা পাওয়া যায় কিনে খাও, তাই না? নিজের পয়সা রোজগার করে কিনে খাও, দুয়ারে মদ কেন দেবে? কে একটা নিচে কাল দিলে না, তখন তুমি অ্যাডিক্ট হয়ে গেছো অলরেডি, ঘুরে বেড়াবে না। তো জাতির চরিত্রটা নষ্ট করে দিয়েছে। আমি ওটা বোঝানোর চেষ্টা করবো যে আমরা অনেকটাই হারিয়েছি, আরেকবার ফিরে আসি। তৃণমূলের কিছু গড় আছে, তার মধ্যে অন্যতম গড় হচ্ছে দক্ষিণ 24 পরগনা, বিশেষ করে সন্দেশখালীর মতো যে জায়গা। হ্যাঁ হ্যাঁ, শুনেছি, জানি। সেই জায়গাতে যদি নির্বাচনে দ্বিতীয় দফা যখন নির্বাচন হবে, তো সেইখানে ভোটের যে রেজাল্ট, মানে এই যে এতগুলো ফ্যাক্টর আপনি বললেন, এটা কতটা প্রভাব ফেলবে? মানে পরিবর্তনের প্রভাব কি ওই জায়গাগুলো? হ্যাঁ, পড়া উচিত। এখানে তো ম্যাক্সিমাম ওদের মানে হারার চান্স না বিজেপির, এই জায়গাগুলো শুনেছি তো, এই দক্ষিণ 24 পরগনা, ক্যানিং, ডায়মন্ড হারবার, ওইসব জায়গাগুলো হারার জায়গা বিজেপির। আমার মনে হয় আগের বার সন্দেশখালীতে মানে জিতেই যেত, কিন্তু তখন ত্রাসটা ছিল। শাহজাহানটা গেছে, ও তলায় হুমায়ুন, বাবর, ঔরঙ্গজেব অনেক ছিল, এখনো আছে। এইবার বোধহয় সেটা বন্ধ করা হয়েছে, যার জন্য রেখাপাত্র আগেরবার জিততে পারেনি। ওইটা এবারও রয়েছে, অনেক কম। ওই যে এক্সাম্পলারি লাঠি পড়ছে, অ্যারেস্ট হচ্ছে, চুলের মুঠি ধরে তুলে নিয়ে যাচ্ছে, ওগুলো খুব দরকার ছিল। ওইটার পরে আমার মনে হচ্ছে এবার সম্ভাবনাটা অনেক কম। দেখি, তারপরে তো বলে ব্যালটের দিকে আপনিও তাকিয়ে আছেন, আমিও তাকিয়ে আছি, আমরা তখন দেখবো কি হয়। তার আগে তো বোঝা খুবই মুশকিল, মানুষের মন সত্যি বোঝা মুশকিল। একেবারে। মুখ্যমন্ত্রী আজকে একটা সভা করেছেন ভবানীপুরে, সেই সভা থেকে তিনি স্পষ্ট বলেছেন যে একটা ভোট করতে যে বিপুল পরিমাণ কেন্দ্রীয় বাহিনী নিয়ে আসা হয়েছে, বেশ লক্ষাধিক কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে আসা হয়েছে। পাশাপাশি তিনি বলেছেন আমাদের পুলিশ আর আমাদেরকেই দেখছেন। এটা মুখ্যমন্ত্রী সভা থেকে কিন্তু ঘোষণা করছেন। কোথাও কি তার মানে মনে হচ্ছে ওর সমস্ত কথাটা শুনে একটা, যদি আমি ধরে নিচ্ছি যে একটা লোক একটা বেসিক এডুকেটেড, আমি ধরে নিচ্ছি আপনি এডুকেশনই নেই, আপনি ক্লাস 10টা পাস করেছেন, তার মানে মাধ্যমিকে অঙ্কটা পাস করেছেন, জিওগ্রাফিটা পাস করেছেন, হিস্ট্রিটা পাস করেছেন, একটু ইংরেজি বাংলা পাস করেছেন, তাই না? এটা ধরে নিচ্ছি। ধরে নিয়ে এই কথাগুলো শুনে কি মনে হয় না যে উনি কমপ্লিটলি বাজে কথা বলছেন? তাহলে ওর ওটা দাবি হয়ে গেছে, ভাই আমি চুরি করবো, তুই আর ধরবি কেন? আমি ফাইল তুলে নেবো, আমি কম্পিউটার তুলে নেবো, আমি যা খুশি করবো, আরজি করে দেয়াল ভেঙে দেবো, ওটার হক। এবার সেনাবাহিনী না, আমি একটু টাইট হয়ে গেছে। বাচ্চা ছেলে যদি কাঁদে দেয়, আমার টিচারটা খুব মারে, আর তুই বেটা বদমাশি করবি, তোকে ছেড়ে দেবো? যে দুষ্টুমি করবে তাকে ছেড়ে দেওয়া হবে? তাকে তো শেখাতে হবে। আর এইটা তো সিরিয়াস অপমান, তাই না? এই যে স্টোন পেল্টিং, রেলগাড়ি যাচ্ছে, ধাম পাথর পড়ছে, মাই গড, দেখেছি তো ভিডিও। রেল লাইন খুলে দিচ্ছে, পাথর লাগিয়ে দিচ্ছে রেল লাইনে। তখন কি আমি রামকৃষ্ণ মিশন থেকে সন্ন্যাসীদের বলবো যে প্রসাদ বিতরণ করে দিয়ে, নাকি বেলুড় মঠের সাধুরা গিয়ে তাদের তখন বেদ বেদান্ত পড়াবে? তাদের একটাই কপালে আছে, উদ্যম মার, ধরে মার, একদম রেখাভুক্ত করেছে, পুরো বুলডোজ করে দিল্লিতে স্টোন পেল্টিং হতো, ট্রেনের উপর পাথর পড়তো, পুরো গেছে। আর যোগীজি তো ক্যা বাত, যেন একদম লতা মঙ্গেশকরের গানের মতো সুইটনেস যোগীজি, একদম ঠিক যেরকম দরকার সেরকম। আরে যখন অপারেশন হয়, পেটটা যখন আমরা খুলি, সার্জন যখন ইনসিশনটা দেয়, পেটের এখান থেকে একটা ফিনকি দিয়ে রক্ত বেরোয়, ওটা যদি সাধারণ লোককে দেখানো হয়, সে রাতের ঘুম বন্ধ হয়ে যায়, বেশি ভাবলে কি অজ্ঞান হয়ে যায়। প্রথম দিন গিয়ে ভেসারেগাল বলে একটা হয়, অজ্ঞান হয়ে যায় অনেক ছেলে, ওটা নিতে পারে না। কিন্তু আমরা ওটা কেন করি? বাঁচানোর জন্য। তারপরে যখন বেরিয়ে আসছে, তখন কিন্তু ব্যথা চলে গেছে।
তার অসুখটা সেরে গেছে, কতগুলো স্টিচ, পরিষ্কার পেট, প্লাস্টার করা, ব্যাস বেরিয়ে এলো সে। কিন্তু ভেতরে কি খেলাটা হয়েছে ওটা দরকার। ওটা যদি শুধু দেখা হয় যে ইনসিডেন্ট, তাহলে বলি সর্বনাশ কাণ্ড, এ কি হচ্ছে? কিন্তু ব্যথা দেওয়ার জন্য নয়, ঠিক করার জন্য। এই লাঠিটা পড়ছে, এখানে লাঠি পড়ছে, অন্যদিকে অ্যাকশন হচ্ছে। এটা আমি খুব বিশ্বাস করি, ডিসিপ্লিন দরকার। ওটা আমরা একদমই হারিয়েছিলাম। এবং ওর বাজে কথার আমি কোনো উত্তর দিই না। আমার তো মনে হয় মানে অনেক আগে মিলিটারি তল্লাশি করে এগুলোকে উড়িয়ে দেওয়া উচিত ছিল। মোদিজি, শাহজি পলিটিক্স এর কথা ভেবে, কোর্টের কথা ভেবে, আইন আদালতের কথা ভেবে, কনস্টিটিউশনের কথা ভেবে তারা খুব সাবধানে ব্যাটিং করেছেন। আমি তো বলবো এই শব্দের এগেন্সে ক্রিস গেলের খেলা খেলো, যা বল পড়বে মাঠের বাইরে, যে বল হবে মাঠের বাইরে। এখন অভিষেক শর্মা খেলছে, যা বল হচ্ছে সব মাঠের বাইরে। ওরকম এইগুলো নিয়ে তো কোনো কথা নেই। আমাদের পুলিশ, তোমার পুলিশ তোমার হবে কেন? পুলিশ তো নিরপেক্ষ, গভর্নমেন্টের মাইনে পায়। তোমার পিতৃ পরিচয় থেকে তুমি পুলিশ পেয়েছো নাকি পিতৃ সম্পত্তি পুলিশটা তোমার? জানি না বাবা কোথা থেকে ওনার কি কি ভুল সময় জন্ম হয়েছিল, এটা মেনে নেওয়া যায় না। আমি কথা বলছি তাতে কোনো এফেক্টও হবে না, কিন্তু আমাদের পুলিশ যুদ্ধ জাহাজ ঢুকেছে একটা বলছে না, ইডিয়েট তো যুদ্ধ জাহাজ ঢুকবে না কেন? ওয়ার জোন তুমি করে রেখেছো, তখন যুদ্ধ জাহাজ ঢুকবে না? হরমুজে কি হচ্ছে? যুদ্ধ জাহাজই ঢুকেছে। রাশিয়ায় কি হচ্ছে? ইউক্রেনে কি হচ্ছে? যুদ্ধ জাহাজই ঢুকেছে। কোনো উপায় নেই তো, ওয়ার জোনটা তো ক্রিয়েটেড। ওরা তো তবু নিজেরা যুদ্ধ করছে, কারণটা অ্যানালিসিস করার আমাদের স্কোপের বাইরে, আমাদের দরকার নেই। ইসরায়েল নিয়ে যাওয়া হচ্ছে, সেটা দাও, ইরান ইসরায়েল। আমাদের এখানে তুমি খুন, রাহাজানি, ধর্ষণ, ইট মারা, আগুন জ্বালানো, বাসে আগুন ধরানো, যে কোনো সময় টেনে গিয়ে লুঙ্গি পরা চারটে লোক গিয়ে একটা ক্যান্ডিডেটকে মেরে দিল। আমি হলে হাত পা ভেঙে হাসপাতালে পাঠিয়ে দিতাম, জেলে নিতাম। এটা আমার ভার্ডিক্ট, এবং এটা দিনটা আসতে চলেছে। ভবানীপুর এলাকায় দাঁড়িয়ে আপনি এই যে এত প্রতিবাদ করেন, প্রতিবাদী প্রচার করেন, আপনার কখনো ভয় লাগে না আক্রান্ত হবার? ভয়? উল্টো পার্টিকে জিজ্ঞেস করুন ওদের ভয় লাগে কিনা। আমি তো মগজাস্ত্র দিয়ে আক্রমণ করে দিয়েছি। আমার অস্ত্র নেই, আমার মগজাস্ত্র, ওই দিয়ে আক্রমণ করেছি। লোকে বুঝে গেছে এখন আক্রান্ত আমি হতেই পারি। আমি বলছি না আমার একটা ডিফেন্স ইনভিজিবল রয়েছে, আমার ইনভিজিবল শিল্ড তো কিছু নেই, আক্রান্ত হতেই পারি। কিন্তু ভয় পায় আমি পাই না, ভয় ওরা পায়, সত্যকে ভয় পায়, সত্যভাবে জয়তে। আমি তো কোনো মিথ্যা কথা বলছি না, আমি তো ফর নাথিং আপনাকে আমি একটা গালাগাল দিচ্ছি না, অপমানজনক কথা বলছি না। আপনি যোগ্য বলে আমি বলছি আপনার শাস্তি পাওয়া উচিত, অপরাধ করেছেন, যোগ্য শাস্তি পাওয়া উচিত, এইটাই আমি বলছি। আমার ভয় লাগে না। তবে হ্যাঁ, বিপদ তো সবসময় থাকে। সেই জন্য আমার স্ত্রী, পুত্র কন্যা ওরাও একটু চিন্তিত, আমার বন্ধু বান্ধবরা চিন্তিত। ইংল্যান্ডের লোকেরা যেটা বলে, এত রিস্ক নিচ্ছিস, একটু সাবধানে থাকিস। হ্যাঁ সাবধানে আছি, সাবধানে আর কি করে থাকবো? কারণ এটা তো সাহসী কেউ নয়। এরা যদি বলতো যে একটা বক্সিং ম্যাচ হবে, আপনি অনেক বাজে কথা বলেছেন, লেটস হ্যাভ আ ফাইট, আমি রেডি আছি, চলো আচ্ছা এক হাত বক্সিং হয়ে যায়, আমি হয়তো নক আউট হয়ে গেলাম। কিন্তু এটা তো তারা পিছন থেকে ইট মারবে না। ওই যে লুঙ্গি পরা লোকটা পিছন থেকে এসে একটা ঘুষি মারলো, পিছন থেকে কেউ চুলের মুঠি ধরে টানছে, জামা ছিঁড়ে দিচ্ছে, মারছে। আর মেয়েদের কি করে তো আমাদের জানাই আছে। আমাকে সেইটা তো অন্তত করতে পারবে না। আর শহীদ হয়ে যাবো, শহীদ হয়ে গেলে তখন আপনারা এসে ফুল দিয়ে যাবেন। অবহার প্রভাব কি বাংলার ভোট বাক্সে পড়বে? আমার মনে হয় পড়া উচিত। আমি খুব চেষ্টা করেছি ওইটা পড়ানোর খুব চেষ্টা আমি করেছি। একটা মেয়ের কথা ভেবে আপনার ভোটটা দিন। যে দেশে একটা মেয়ের এরম হয়েছে, আমরা জানি আরো 5টা মেয়ের হয়েছে, আমরা হয়তো জানি না। অভয়ার কেসটা হাই প্রোফাইল হয়েছে কেন? আরজি করে সো কল্ড, ফিঙ্গার্স ক্রস, মানে উইদিন ইনভার্টেড কমার্স, সো কল্ড একটা টার্সিয়ারি সেন্টারে ওরকম হয়েছে। তার তো ফুল ফ্লেজ সিকিউরিটি করা ছিল, চারিদিকে সিসিটিভি, একটা ব্লিপ ব্যাচ, কিছু একটা নেই। একটা মেয়েকে যখন আক্রমণ করেছে, তার হাতে কিছু নেই যে একটা ফ্ল্যাশ করা, অ্যালার্ম বাজানোর মতো কিছু নেই। ওই প্রভাবটা পড়া উচিত, ওইটুকু লোকের ভাবা উচিত। আর যদি সে প্রভাব না পড়ে, তাহলে আমরা ঠিক যেরকম জন্তু, সেই রকম লাঠিটাই আমরা আবার খাবো। ঠিক সেই পাপের প্রায়শ্চিত্ত আমাদের কর্মফলের মধ্যে দিয়ে প্রতিফলিত হবে। অনেক ধন্যবাদ আপনাকে।